নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গল্প প্রতিমা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রতিমা। ভাদ্র মাসের মাঝামাঝি সময়। আকাশের মেঘে বর্ষার সে ঘনঘোর রূপ আর নাই। মেঘের রং ফিরিতে আরম্ভ করিয়াছে, রৌদ্রের রঙেও পরিবর্তন দেখা দিয়াছে। গত বৎসরের অনাবৃষ্টি ও অজন্মার পর এবার বর্ষা হইয়াছে ভালো। মাঠে ধানের রং কসকসে কালো, আর ঝাড়ে গোছেও সুন্দর পরিপুষ্ট। দেশে একটা প্রশান্ত ভাব। গৃহস্থ বাড়িতে পূজার কাজ পড়িয়া গিয়াছে। মাটির গোলা গুলিয়া ঘর নিকানোর কাজটাই প্রথমে আরম্ভ হইয়াছে। ওইটাই হলো মোটা কাজ এবং হাঙ্গামার কাজ। তাহার পর খড়ি ও গিরিমাটি দিয়া দুয়ারের মাথায় আলপনা দেওয়া আছে, খই মুড়ি ভাজা আছে, মুরকি নাড়ুর ভিয়ান আছে। পুজোয় কাজের কি অন্ত আছে? আজ চাটুর্যে বাড়িতে প্রথম মাটির ছোপ পড়িবে। চণ্ডী মণ্ডপে কারিগর আসিয়া গিয়াছে। প্রতিমাতে আজ প্রথম মাটি পড়িবে। বালতিতে করিয়া রাঙামাটি গোলা হইয়াছে। বাড়ির বউ ঝি মেয়েরা গাছ কোমর বাঁধিয়া হাতে সোনার অলঙ্কারের ওপর ন্যাকড়া জড়াইয়া বসিয়া আছে। প্রতিমাতে মাটি পড়িলে হয়। গিন্নি বলিলেন, ওরে যা তো কেউ, দেখে আয় তো, দেরি কত, ছেলেগুলো সব গেল কোথায়? একটি মেয়ে বলিল, সব গিয়ে ঠাকুর বাড়িতে বসে আছে। সত্যই, সব ছেলে তখন চণ্ডী মণ্ডপে ভিড় জমাইয়া বসিয়াছিল। বুড়া মিস্ত্রি কুমারিস তখন লম্ফঝম্প করিয়া চৌকিদারের সঙ্গে বকাবকি করিতেছিল। বলি, তোর বৃত্তিগুলো আমাকে দিবি? তোর কাজ আমি করব কেন শুনি? চৌকিদার কালাচাঁদ বলিল, ওই দেখো, আগ করো কেন গো? ও মাটি আনতে গেলে কেউ দেয় নাকি? বলে গাল দিয়ে ভূত ভাগিয়ে দেবে না? বলি, রাত্রিরে হাঁক দিতে বেরিয়ে নুকিয়ে খানিকটে আনতে পারো নাই? না হাঁকি দাও নাই রাত্রিরে? ওই দেখো কি বলে, দেখো, হাঁক না দিলে হয় নাকি? একবার করে তো বেরুতেই হয়। তা তুমি যে আজ আসবে তা কি করে জানবো বলো? ভুল হয়ে গেছে গো। চাটুর্যে গিন্নি বাহিরের দরজায় দাঁড়াইয়া বলিলেন, হ কুমারিস, বলি হলো তোমার? মেয়েরা যে গোলাগুলি বসে আছে গো, আর বকাবকি করেনি, এবার এসো। শীর্ণ খর্বাকৃতি মানুষ কুমারিস। হাত পাগুলি পুতুল নাচের পুতুলের মতো সরু এবং তেমনি দ্রুত ক্ষিপ্র ভঙ্গিতে নড়ে, আর চলেও সে তেমনি খড়গতিতে। কুমারিস গিন্নিমায়ের কথা শেষ হইবার পূর্বেই তারস্বরে চিৎকার করিয়া আরম্ভ করিল, আর বলেন কেন মা, কালা চাঁদকে নিয়ে আমি আর কাজ করতে পারবো না। কোনো উদ্যোগ নেই, মাথা নেই, মুন্ডু নেই, হাত নেই, পা নেই, আমি আর কি করব বলুন দেখি? বলিতে বলিতে সে গিন্নিমায়ের নিকটে আসিয়া গড় হইয়া একটি প্রণাম করিয়া একেবারে প্রশান্ত কণ্ঠস্বরে বলিল, তারপরে ভালো আছেন তো মা? ছেলেপিলেরা সব ভালো? বাবুরা সব ভালো আছেন? দিদিরা বৌমারা সব ভালো আছেন তো? তারপর আবার অত্যন্ত প্রশান্ত ভাবে সে বলিল, শুনলাম মা ছোট বাবু এসেছেন ফিরে, বড় আনন্দ হলো। তাই এইবার বৌমাকে নিয়ে আসুন মা, সব ঠিক হয়ে যাবে দেখবেন। গিন্নিমা সমস্ত প্রসঙ্গটা চাপা দিয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তোমার আর দেরি কিসের শুনি? বউরা মেয়েরা গোলা দিয়ে চান করবেই বা কখন, খাবেই বা কখন? কুমারিস বলিল, আর দেরি কি, এ সব ঠিক হয়ে গিয়েছে তো, কেবল এই বেশ্যের আগুনের মাটি লাগে কিনা, তাই তো মা।
চাটুজ্জে বাড়িতে মেয়েরা হুলুধ্বনি দিয়া গোলা দেওয়া আরম্ভ করিল। মেয়েদের মধ্যে সে এক আনন্দের খেলা। গোলা দেওয়ার নাম করিয়া এ উহাকে কাদা মাখাইবে, নিজেও ইচ্ছে করিয়া মাখিবে। বেলা 2 প্রহর 2.5 প্রহর পর্যন্ত কাদা মাখামাখি করিয়া ঘাটে গিয়া মাথা ঘষিয়া জল তোলপাড় করিয়া তবে ফিরিবে। সমস্ত বৎসরের মধ্যে তাহাদের এ একটা পরম প্রত্যাশিত উৎসব। বাড়ির বড় মেয়ে একটা টুলের ওপর দাঁড়াইয়া গোলার প্রথম ছাপটা দেওয়ালে টানিয়া দিবার সঙ্গে সঙ্গে মেজ মেয়ে বড় ভাতৃজায়ের গায়ে কাদা ছিটাইয়া দিয়া বলিল, তোমার মুখে গোলা দিয়ে নিকুতে হবে আগে, তুমি বাড়ির বড় বউ না? বড় বউ কিন্তু প্রতিশোধে মেজ ননদের গায়ে কাদা দিল না। সে বড় ননদের গায়ে গোলা ছিটাইয়া দিয়া বলিল, তারপর বাড়ির বড় মেয়ে। বড় মেয়ে হাতের কাদা গোলা ন্যাকড়ার নেতাটা থপ করিয়া মেজ বউয়ের মুখের ওপর ফেলিয়া দিয়া বলিল, তারপর আমাদের মেজ গিন্নি। মেজ বউ টুলের ওপর বড় ননদের দিকে মুখ করিয়া মুখখানি বেশ উঁচু করিয়াইছিল। ন্যাকড়ার নেতাটা থপ করিয়া আসিয়া তাহার মুখের ওপর যেন আটিয়া বসিয়া গেল। পরম কৌতুকে সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল। ঠিক এই সময় একটি সুন্দরী তরুণী আসিয়া কাদা গোলা লইয়া মেজ ননদের গায়ে ছিটাইয়া দিয়া বলিল, তোমায় কেউ দেয়নি বুঝি? মেয়েদের হাসি কলরোল থামিয়া গেল। পরস্পরের মুখের দিকে চাহিয়া সকলে যেন বিব্রত হইয়া উঠিল। মেয়েটি বলিল, আমাকে বুঝি ডাকতে নেই বড়দি? আমি বলে কত সাধ করে বসে আছি। বড় বউ বলিল, ছোট বউ, তুমি ভাই মাকে জিজ্ঞেস করে কাদায় হাত দাও। মাকে জিজ্ঞেস করিতে হইল না। চাটুজ্জে গিন্নি নিজেই আসিয়া পড়িয়াছিলেন। তিনি ছোট বউকে সেখানে দেখিয়া বলিলেন, তুমি কাদায় হাত দিও না বৌমা, অমূল্য দেখলে অনর্থ করবে মা, কেলেঙ্কারির আর বাকি রাখবে না। তুমি সরে এসো মা আমার। ছোট বউয়ের মুখখানি ম্লান হইয়া গেল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সরিয়া আসিয়া একপাশে দাঁড়াইয়া রহিল। মেয়েদের কলরবের উচ্ছ্বাসে পূর্বেই ভাটা পড়িয়াছিল। তাহারা এবার কাজ করিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। বড় মেয়ে অত্যন্ত বিরক্তিভরে বলিল, সেই থেকে একটা বই নেতা দেওয়ালে উঠল না, নে নে নেতা দে না। ও বড় বউ, দাঁড়িয়ে আছিস কেন? কুমারীশ বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে ছোট বউয়ের মুখের দিকে চাহিয়া বলিল, এ বউটি কে গো গিন্নিমা? গিন্নিমা বিরক্ত হইয়া বলিলেন, ছোট বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো মা? ছি ছি, বারবার বলে আর তোমাকে পাইলাম না, যাও ওপরে যাও। ছোট বউ ঘোমটাটা টানিয়া দিয়া ধীরে ধীরে চলিয়া গেল। কুমারীশ বলিল, ইনি আমাদের ছোট বৌমা? আহা, এ যে সাক্ষাৎ দুর্গা ঠাকুরন গো। এমন চেহারা তো আমি দেখি নাই। আহা, এমন লক্ষ্মী ঘরে থাকতে ছোট বাবু আমাদের, ছি ছি ছি। গিন্নিমা অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, কুমারীশ, তুমি এসেছ প্রতিমে গড়তে, তোমারও সব কথায় কাজ কি বাপু? ও বড় বৌমা, টুল আর একটা গেল কোথায়? কুমারীশ বারবার ঘাড় নাড়িয়া অপরাধ স্বীকার করিয়া বলিল, তা বটে মা, আপনি ঠিক বলেছেন, তা বটে, আমাদের ও কথায় কাজ কি বলুন? তা বটে, তা আপনি ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আহা, এমন মুখ তো আমি। কুমারীশ যে উচ্ছ্বসিত হইয়া বলিয়াছিল, আহা, এ যে সাক্ষাৎ দুর্গা ঠাকুরন গো, সে কথাটা অতিরঞ্জিত নয়, তবে উচ্ছ্বাসটা হয়তো অশোভন হইয়াছিল। চাটুজ্জে বাড়ির ছোট বধূটি সত্যই অতি সুন্দরী মেয়ে। সকলের চেয়ে সুন্দর তাহার মুখশ্রী। বড় বড় চোখ, বাঁশির মতো নাক, নিটোল 2টি গাল, ছোট্ট কপালখানি। 5 বৎসর পূর্বে ছোট বধূ যমুনার বয়স তখন 12। সে তখন সবে বাল্যজীবনের অনাবৃত সবুজ খেলার মাঠ হইতে কৈশোরের কুঞ্জবনে প্রবেশ করিয়াছে। তখনই তাহার এবাড়ির ছোট ছেলে
অমূল্যের সহিত বিবাহ হয়। অমূল্যের বয়স তখন 24। বাড়ির অবস্থা সচ্ছল, খানিকটা জমিদারি আছে, তাহার ওপর মায়ের সর্বকনিষ্ঠ সন্তান, সুতরাং তাহার স্বেচ্ছাচারী হইবার পক্ষে কোনো বাধা নেই। সকাল হইতে সে কুস্তি মুগুর লাঠি লইয়া কাটাইয়া খানদশেক রুটি অথবা পরোটা খাইয়া বাহির হইত স্নানে। পথে সাহাদের দোকানে খানিকটা খাঁটি গিলিয়া স্নানান্তে বাড়ি ফিরিত বেলা 2টায়। তাহার পর আহার ও নিদ্রা। সন্ধ্যায় আবার বাহির হইয়া ফিরিত 12টায় অথবা আরো খানিকটা পরে। তখন সে আর বাড়ির দুয়ার খুঁজিয়া পাইত না। মা তাহার জাগিয়া বসিয়া থাকিতেন। গ্রামেও তাহার বিরুদ্ধে অভিযোগের অন্ত ছিল না। আজ ইহাকে প্রহার, কাল তাহার মাথা ফাটাইয়া দেওয়া, কোনোদিন বা কাহারও গৃহে অনধিকার প্রবেশ প্রভৃতি নানা ধরনের বহু অভিযোগ। এই সময়ে প্রথম পক্ষ বিয়োগের পর খুঁজিয়া পাতিয়া এই সুন্দরী যমুনার সহিত তার বিবাহ হইল। কিন্তু ফুলশয্যার রাত্রেই সে যমুনাকে নির্মমভাবে প্রহার করিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল। কয়দিন পরই গেল গঙ্গা স্নান করিতে। সেখানে এক যাত্রিনীর ওপর পাশবিক অত্যাচার করিবার জন্য অত্যাচারীকে হত্যা করার অপরাধে তাহার কয় বৎসর জেল হইয়া গেল। তারপর এই মাসখানেক পূর্বে অমূল্য বাড়ি ফিরিয়াছে, সঙ্গে সঙ্গে তাই যমুনাকেও আনা হইয়াছে। 5 বৎসর পূর্বে সেদিন এজন্য চাটুর্যে বাড়ির মাথাটা লজ্জায় মাটিতে নত হইয়া পড়িয়াছিল, কিন্তু ধীরে ধীরে সে লজ্জা বেশ সহিয়া গিয়াছে। মাটিতে যে মাথা ঠেকিয়াছিল সে আবার ধীরে ধীরে উঠিয়াছে। এখন অমূল্যকে লইয়া শুধু অশান্তি আর আশঙ্কা। অশান্তি সহ্য হয়, কিন্তু আশঙ্কার উদ্বেগ অসহনীয়। পাছে সে আবার কিছু করিয়া বসে। এই আশঙ্কাতেই সকলে সারা হইয়া যায়। সকলে আশঙ্কা করিয়াই খালাস, কিন্তু সে আশঙ্কা নিবারণের দায়িত্ব ওই বধূটির ওপর আসিয়া পড়ে। তাই বধূটির প্রতি সতর্ক বাণীর অন্ত নাই। অহরহ তাহাকে সকলেই সে কথা স্মরণ করাইয়া দেয়। যমুনা ভয়ে ঠকঠক করিয়া কাঁপে। কুমারীশ রাত্রেও প্রতিমার গায়ে মাটি ধরাইতেছিল। তাহার ভাইপো যোগেশ হ্যারিকেনের লণ্ঠনটি উঁচু করিয়া ধরিয়া রাখিয়াছিল। কুমারীশ প্রতিমার গায়ে মাটি দিতে দিতেও ভাবিতেছিল ওই বধূটির কথা। মেয়েটিকে তাহার বড় ভালো লাগিয়াছে। আহা, এমন সুন্দর মেয়ে, আর তাহার স্বামী কিনা এমন। সে এ বাড়িতে বহুদিন প্রতিমা গড়িতেছে। ওই ছোট বাবুকে সে ছোট ছেলেটি দেখিয়াছে। এইখানেই সে এমনই করিয়া প্রতিমাতে মাটি দিত, আর ছোট ছেলেটি বলিত, দেবে না মিস্ত্রি, দেবে না। সে বলিত, এই ঠাকুর তো তোমার, আবার কার্তিক দিয়ে কি হবে? না না, আমায় কার্তিক গড়ে দাও। সে হাসিয়া বলিত, বাবু আমাদের খ্যাপা বাবু। সেই ছেলে এমন হইয়া গেল। গেল গেল, কিন্তু এমন সুন্দর মেয়ে, তারও যে কপাল পুড়িল। মিস্ত্রি চোখের সম্মুখে প্রতিমার মুখখানি যেন জল জল করিতেছে। সে স্থির করিল, ছোটবাবুর সঙ্গে দেখা হইলে হয়, সে তাহাকে বেশ করিয়া বলিবে। যোগেশ বলিল, কাকা, রাত হলো তো অনেক, আজ থাকুক না। কুমারী অত্যন্ত চটিয়া উঠিল, বলিল, থাকুক, কালও একবেলা এইখানে কাটুক নাকি? বলি প্রতিমে 27খানা, তা মনে আছে তোর? রাত্রির নিস্তব্ধতা ভেদ করিয়া শব্দ উঠিতেছিল। দৃপ্ত এবং উচ্চকণ্ঠে শাসন বাক্য ধ্বনিত হইতেছে। আপ আপ কনে, আও উল্লু কনে। কুমারীশ চমকিয়া উঠিল। লণ্ঠনের আলোকে সভয়ে দেখিল অসুরের মতো দৃঢ় শক্তিশালী এক জোয়ান সম্মুখে দাঁড়াইয়া। চোখ দুইটা অস্থির, পা টলিতেছে। হাতের শক্ত বাঁশের লাঠিগাছটা মাটিতে ঠুকিয়া সে প্রশ্ন করিতেছে, আও উল্লু কন কন হো? মুহূর্তে সে চিনিল, চাটুর্যে বাড়ির ছোটবাবু। কিন্তু তাহার সে মূর্তি দেখিয়া ভয়ে তাহার প্রাণ কাঁপিয়া উঠিল।
সে অতি ভক্তিভরে প্রণাম করিয়া বলিল, ছোট বাবু যে, এর নাম ভালো আছেন? লণ্ঠন, প্রতিমা, মাটি এবং কুমারিস সকলকে একসঙ্গে দেখিয়া ছোটবাবুর মনে পড়িল। সে বলিল, মিস্ত্রি, তুমি মিস্ত্রি? কৃতার্থ হইয়া কুমারিস বলিল, আজ্ঞে হ্যাঁ ছোটবাবু, কুমারিস মিস্ত্রি। অমূল্য লাফ দিয়া আবার হাঁকিয়া উঠিল, কন হে, আও সামনে আও, কন হে? তারপর অত্যন্ত আস্তে আস্তে সে বলিল, সব খারাপ হয়ে গিয়েছে মিস্ত্রি, সব চরিত্র খারাপ। এই শালা যোদো, যোদো শালা বাঁশি বাজায়, শালা কেষ্ট হবে, শালা মারের ডান্ডা, শালা। বাতাসের প্রবাহটা প্রবলতর হইয়া উঠিল। সঙ্গে সঙ্গে বাঁশের শব্দও বিচিত্রতর এবং উচ্চতর হইয়া বাজিতে আরম্ভ করিল। অমূল্য ক্ষিপ্ত হইয়া লাঠিখানা লইয়া সেই দিকে চলিল। আমাকে ভয় দেখাও শালা, শালা ভূত, আও আও চালাও। মিস্ত্রি অবাক হইয়া অমূল্যকেই দেখিতেছিল। যোগেশ আসিয়া কুমারিসের হাতে হুঁকাটি দিয়া বলিল, চলো বাপু, টানতে টানতেই চলো, যা মশা, এ যেন চাক ভেঙেছে গো কাকা, গা হাত পা ফুলে উঠল আমার। কুমারিস চকিত হইয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, ওগো, ও ছোট বাবু, ছোট বাবু। কিন্তু ছোট বাবুর কানে সে কথার শব্দ প্রবেশই করিল না। যমুনার জীবন নিজের কাছে যে কতখানি অসহনীয় সে যমুনাই জানে, কিন্তু তাহার বহিঃপ্রকাশ দেখিয়া কিছু বোঝা যায় না। শরতের চঞ্চল চাঁদের মতো তখনই তাহার মুখ মেঘে ঢাকিয়া যায়, আবার তখনই সে উজ্জ্বল চাঞ্চল্যে হাসিয়া ওঠে। কিন্তু কুমারিস মিস্ত্রি তাহার জন্য বেদনার সীমা রহিল না। সে মনে মনে হায় হায় করিয়া সারা হইল। দিন বিশেক পরে প্রতিমাতে মৃত্তিকা অর্থাৎ তুষ মাটির উপরে কালো মাটি ও ন্যাকড়ার প্রলেপ লাগাইয়া, মুখ বসাইয়া, হাতে পায়ে আঙুল জুড়িয়া মাটির কাজ সারিবার জন্য কুমারিস আসিয়া হাজির হইল। চাটুজ্জে বাড়িতে তখন পূজার কাজ লইয়া ব্যস্ততার আর সীমা ছিল না। মুড়ি ভাজার কাজ তখন আরম্ভ হইয়া গিয়াছে। পুজোর কয়দিনের খরচ আছে, তাহার উপর বিজয়া দশমীর ও একাদশীর দিনের খরচও একটা প্রকাণ্ড খরচ। অন্তত 500 লোক আসিয়া আঁচল পাতিয়া দাঁড়াইবে। বড় বউ, বড় মেয়ে, মেজ বউ প্রকাণ্ড বড় বড় ধামায় মুড়ি ভরিয়া ঘরের মধ্যে তুলিতেছে। মেজ মেয়ে ভাঁড়ারের হাঁড়িগুলি বাহির করিয়া ঝাড়িয়া মুছিয়া আবার তুলিয়া রাখিতেছে। নতুন মশলাপাতি ভাণ্ডারজাত হইবে। ছোট বধূটিকে পর্যন্ত কাজে লাগানো হইয়াছে। সে বারান্দার এক কোণে বসিয়া সুপারি কাটিতেছে। কুমারিস প্রতিমার গায়ে লাগাইবার জন্য পুরনো কাপড়ের জন্য আসিয়া উঠানে দাঁড়াইয়া কলরব করিতে আরম্ভ করিল। কই গিন্নিমা, গেলেন কোথায়? এ কি বিপদ দেখি। মুড়ির ধামাটা কাঁখে করিয়া যাইতে যাইতে বড় বউ বলিল, এ মিস্ত্রি দেখছি বাড়ি মাথায় করলে, তোমার কি আসতে কথা হয় না নাকি গো? বড় মেয়ে বলিল, মিস্ত্রি আমাদের পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসে কি না, ঘোড়া যে দাঁড়ায় না। কুমারিস ঈষৎ লজ্জিত হইয়া বলিল, দিদি ঠাকুরুন বলেছেন বেশ, ওটা আমার অভ্যেস। আমার শাশুড়ি কি বলতো জানেন? বলতো কুমারিসকে নিয়ে পরামর্শ করা বিপদ, পরামর্শ করবে তো লোকে মনে করবে কুমারিস আমার ঝগড়া করছে। বড় বউ অল্প হাসিয়া বলিল, তা যেন হলো, এখন কি চাই বলো দেখি তোমার? পাঁচিকা পাঁচুদাসী বলিল, ও বৌদিদি, চেঁচিয়ে আমাদের গা মাতাই করে ওই কুমারিস, তোমরা আর বলে কি করবে? কুমারিস অত্যন্ত চটিয়া গেল। তোমার ঠাকুরন বড় ট্যাকটাকে কথা বলে দিলুম, না চেঁচালে এ বাড়িতে জিনিস পাওয়া যায়, পুরনো কাপড় চাই। তা ঠাকুরনরা জানে না নাকি? আমার তো বাবু এক জায়গায় বসে হাঁড়ি ঠালা নয়, 27 কানা। বাধা দিয়া বড় বউ বলিল, উফ বাবা গো, সব ঠিক করে রেখেছি বাবা, গোছানো পাট করা সব ঠিক হয়ে আছে।
তারপর চারিদিকে চাহিয়া দেখিয়া বলিল, কাকেই বা বলি? ও ছোট বউ, দাও তো ভাই, ওই কাঠের সিন্দুকের ওপর ভাঁজ করা আছে আর পুটলি কাপড়, নিয়ে এসো দেখি। কুমারী তাড়াতাড়ি বড় বধূর নিকট আসিয়া চুপি চুপি কহিল, বড় বৌমা, ছোট বাবু এখনো তেমনই রাত করে আসে বুঝি? বড় বধূ ভ্রুকুঞ্চিত করিয়া তাহার দিকে চাহিতেই সে অর্ধপথে নীরব হইয়া গেল। বড় বধূ বলিল, কেন বলো তো? এই না না বলি, ঘর তাই হলো নাকি? মানে ছোট বৌমা তো আমাদের সোনার পুতুল। আহা মা, চোখে আমার জল আসে। বড় বউ চুপি চুপি বলিল, আমাকে যা বললে বেশ করলে, কিন্তু ও কথা আর কাউকে শুধিও না মিস্ত্রি। মা শুনলে কিন্তু রাগ করবেন, ছোটবাবু শুনলে তো তোমার রোগকে থাকবে না। বলিয়াই সে খালি ধামাটা সেইখানেই নামাইয়া নিজেই কাপড় আনিতে অগ্রসর হইল। ইতিমধ্যে ছোট বউই কাপড়ে পুঁটলিটা বাহির করিয়া আনিয়া দাঁড়াইল। বড় বউ তাহার হাত হইতে পুঁটলিটা লইয়া কুমারীশের হাতে দিয়া বলিল, আর যদি লাগে তোমার কাছে এসে চাইবে। ছোট বউ মৃদুস্বরে বলিল, আমাকে মেজ দিদির মতো একটা হাতি করে দিতে বলো না দিদি। কুমারী উচ্ছ্বসিত হইয়া উঠিল, মা গো, দুটো হাতি গড়ে দেব তোমায়, হাতির ওপর মাহুত শুদ্ধ। বড় বউ বলিল, ছোট বউ, তুমি ঘরের ভেতর যাও। কুমারীশ, যাও বাবা, কাপড় তো পেলে, এবার যাও। কুমারীশ কাপড়ের পুঁটলিটা বগলে করিয়া বাহির হইয়া গেল। চণ্ডী মণ্ডপে তখন ছেলের দল এমন ভিড় জমাইয়া তুলিয়াছে যে যোগেশ এবং আরেকজন অত্যন্ত বিব্রত হইয়া উঠিয়াছে। কুমারীশ পেছন হইতে বলিল, পালা বলছি সব এখন, সেই হয়ে গেলে তবে আসবি সব। রাত্রে জানলার উপর আলোটি রাখিয়া যমুনা একা বসিয়াছিল। সমস্ত বাড়ি নিস্তব্ধ। পুজোর কাজে সমস্ত দিন পরিশ্রম করিয়া যে যাহার ঘরে শুইয়া পড়িয়াছে, বোধহয় ঘুমাইয়া পড়িয়াছে। একা ঘরে যমুনার শুইতে বড় ভয় করে। অমূল্য মদ খাইয়া ভীষণ মূর্তিতে আসিলেও সে আশ্বস্ত হয়। মানুষের সাহস পাইয়া শুইবা মাত্র ঘুমাইয়া পড়ে। অমূল্যের অত্যাচার প্রায় তাহার সহিয়াই আসিয়াছে। অমূল্যের প্রহারের চেয়ে আদরকে তাহার প্রথম প্রথম বেশি ভয় হইত। সেও এখন সহিয়া আসিয়াছে। কিন্তু রাত্রের প্রথম দিকের এই নিঃসঙ্গ অবস্থায় তাহার ভয়ের যেন অন্ত থাকে না। কেবল মনে হয় যদি ভূত আসে। ঘরের দরজা জানালা সমস্ত বন্ধ করিয়া প্রাণপণে চোখ বুজিয়া সে পড়িয়া থাকে। আজ চণ্ডী মণ্ডপে মিস্ত্রিরা প্রতিমা গড়িতেছে। খানিকটা দূরেও জাগ্রত মানুষের আশ্বাসে সে জানালা খুলিয়া তাহাদের দিকে চাহিয়া বসিয়া আছে। লাগিতেছেও বেশ। উহারা গুজগুজ করিয়া কথা কহিতেছে আর কাজ করিতেছে। একজন ছোট মিস্ত্রি কাঠের পিঁড়ার ওপর মাটির নেচি দ্রুত পাক দিয়া লম্বা লম্বা আঙুলগুলি গড়িতেছে। একজন ছাঁচে ফেলিয়া মাটির গয়না গড়িতেছে, আর কুমারীশ প্রতিমার মুখগুলি গড়িতেছে। বাঁশের পাতলা টুকরা দিয়া নিপুণ ক্ষিপ্রতার সহিত ভ্রু, চোখ মাটির তালের ওপর ফুটাইয়া তুলিতেছে। ইহার পর মুখের ওপর গঙ্গা মাটির প্রলেপ দিয়া মাজিবে। যমুনা ছোটবেলায় কত দেখিয়াছে, সিমেন্ট করা মেঝের মতো পালিশ হইবে। বৌমা, জেগে রয়েছেন মা? যমুনা চকিত হইয়া উঠিল। মাথার ঘোমটাটা টানিয়া দিয়া সে একটু পাশে সরিয়া দাঁড়াইল। নিজেই একটু জিভ কাটিল। মিস্ত্রি তাকে দেখিয়া ফেলিয়াছে। আমি খুব ভালো হাতি গড়ে এনে দেব একজোড়া মা, দুটো মাটির ব্যারাকেটও দেব এনে, তারই ওপর রেখে দেবেন মা। যমুনা সসংকোচে আবার আসিয়া জানালায় দাঁড়াইল। তারপর মৃদু কণ্ঠে বলিল, ব্রাকেট দুটোর নিচে দুটো পরি গড়িয়ে দিও, যেন তারাই মাথায় করে ধরে ধরে আছে। কুমারীশ বলিল, না, দুটো পাখি করে দেব মা, পাখি উড়ছে, তারই পাখার ওপর বেরাকেট থাকবে। যমুনা ভাবিতে বসিল কোনটা ভালো হইবে। কুমারীশও নীরবে কাজ করিতে আরম্ভ করিল আবার।
কয়েক মিনিট পরেই আবার সে বলিল, আর দুটো ঘোড়াও গড়ে এনে দেব বৌমা, কেমন? যমুনা পুলকিত হইয়া বলিল, না না, তার চেয়ে বরং দুটো চিংড়ি মাছ গড়ে দিও। এবার সে ঘোমটাটা সরাইয়া ফেলিল। যে গরম! চিংড়ি মাছ? আচ্ছা, ঘোড়াও আনবো, চিংড়ি মাছও আনবো মা, কিন্তু শিরোপা দিতে হবে যে মা। যমুনার মুখ তখনই ম্লান হইয়া গেল। সে তাড়াতাড়ি বলিল, ও থাক থাক, তুমি দুটো হাতি এনে দিও শুধু। কেন মা, শিরোপার কথা শুনে ভয় পেলে নাকি? সব এনে দেব মা, একখানি তোমার পুরনো কাপড় দিও শুধু, আর কিছু লাগবে না। অন্ধকার নিশুতি রাত্রে ধীরে ধীরে ভীত তরুণী বধূটির সহিত এই মিস্ত্রির এক সহৃদয় আত্মীয়তা গড়িয়া উঠিতেছিল, ওই দেবী প্রতিমাটির মতোই। আবার অমূল্য আসিয়া জুটিল। অপ অপ, চলে আও, বাপকে বেটা হও তো চলে আও। ভীত হইয়া মিস্ত্রি উপরের দিকে চাহিয়া বধূটিকে সাবধান করিতে গিয়া দেখিল অত্যন্ত সন্তর্পণে জানলাটি বন্ধ হইয়া আসিতেছে। সেও আপন মনে কাজ করিতে বসিল। এই মিস্ত্রি! ছোটবাবু, পেন নাম? এই শালা রমনা, শালা প্রেসিডেন্ট বাবু হইছে, শালা শালা মারবো এক ঘুষি, শালা ট্যাক্সও লিবে, শালা ফিস্টি করে খাচ্ছে পাঁটা। কুমারীশ চুপ করিয়া রহিল। আজ শটান বাড়ির দরজায় গিয়া অমূল্য বদ্ধ দ্বারে লাথি মারিয়া ডাকিল, এই কোন হে, খল কেয়ারি সালা। কিছুক্ষণ পরেই যমুনার অবরুদ্ধ ক্রন্দন ধ্বনি শোনা গেল। অমূল্য মারে এবং শাসন করে। পূজার দিন চারেক পূর্বে কুমারীশ আবার আসিয়া প্রতিমায় রং লাগাইয়া দিয়া গেল। যমুনার আনন্দের আর সীমা রহিল না। কুমারীশ একটা প্রকাণ্ড ডালায় করিয়া একটা ব্রাকেট, হাতি, ঘোড়া, চিংড়ি মাছ, একজোড়া টিয়া পাখি পর্যন্ত আনিয়া তাহাকে দিয়াছে। মা কিন্তু মুখ ভার করিয়া বলিলেন, অমূল্যকে না বলে এইসব কেন বাপু? তা এখন দাম কি নেবে বলো? কুমারীশ পুলকিত হইয়া বলিল, হে দাম? এর আবার দাম লাগে নাকি মা? দেখুন দেখি, আমারও তো বৌমা উনি। বড় মেয়ে হাসিয়া বলিল, সুন্দর মানুষকে সবাই সব দেয়, আমরা কালো মানুষ তো। কুমারীশ প্রচণ্ড কলরব করিয়া উঠিল। আপনাকেও এনে দেব দিদিমণি, দেখুন দেখি, আপনি হলেন বড় দিদি। সে দ্রুতপদে পলাইয়া গেল। মা আবার বলিলেন, অমূল্যকে বলো না যেন বৌমা, যা মানুষও। রাত্রে সেদিনও যমুনা জানলায় বসিয়া মিস্ত্রিকে বলিল, ভারী সুন্দর হয়েছে মিস্ত্রি, ভারী সুন্দর। কুমারী উচ্ছ্বসিত হইয়া বলিল, পছন্দ হয়েছে মা? যমুনা পুলকিত মুখে আবার ঘাড় নাড়িয়া বলিল, খুব খুব পছন্দ হয়েছে, হাতি দুটো মেজ দিচ্ছে, অনেক ভালো হয়েছে। ঠিক আছে মা, তোমার পছন্দ হয়েছে, আমি এই খুশি। তুমি একটু বসো মা, আমি চক্ষুদানটা করে আসি। লক্ষ্মীর হয়েছে, সরস্বতীর হয়েছে, এইবার ঠাকুরনের চোখ মা। যমুনা ওই স্থানটির দিকেই চাহিয়া বসিয়া রইল। এই কন চুরি চুরি করেগা, ছেনালি করেগা, শালা মারেগা ডান্ডা। কোনো কল্পিত ব্যক্তিকে শাসন করিতে করিতে আজও একটু সকালেই অমূল্য আসিয়া উপস্থিত হইল। মা নিষেধ করিয়াছিলেন, কিন্তু যমুনা তাহাকে খেলনাগুলি না দেখাইয়া পারিল না। তাহার অন্তর ছিল পুলকিত। তাহার ওপর আজ অমূল্য আসিয়া তাহাকে আদর করিয়া বুকে টানিয়া লইয়াছে। যমুনা উচ্ছ্বসিত আনন্দে ডালার কাপড়খানা খুলিয়া তাহাকে পুতুলগুলি দেখাইয়া বলিল, কেমন বলো দেখি, খুব সুন্দর নয়? চিংড়ি মাছটা তুলিয়া ধরিয়া অমূল্য বলিল, গলদা হে, মারেগা কামড়। যমুনা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। ঘোড়াটা দেখিয়া অমূল্য বলিল, ক্যা বাত রে পক্ষীরা, কি? যমুনা বলিল,
মিস্ত্রি আমাকে এনে দিয়েছে। মিস্ত্রি? স্লাই ফক্স, ওই খ্যাকশালি? আই মিস্ত্রি! সঙ্গে সঙ্গে সে জানালাটা খুলিয়া বলিল, গুড ম্যান, দ্য স্লাই ফক্স ইজ আ গুড ম্যান, আচ্ছা আদমি। সে সঙ্গেই আবার জানালাটা বন্ধ করিয়া দিয়া যমুনাকে কাছে টানিয়া লইল। লজ্জায়, আক্ষেপে, আশঙ্কায় মায়ের অবস্থাটা হইল অবর্ণনীয়। দারুণ লজ্জায় চণ্ডীমণ্ডপে সমবেত প্রতিবেশীদের সম্মুখে আর মাথা তুলিয়া কথা কহিতে পারিলেন না। কোনরূপে দেবকার্য শেষ করিয়া পলাইয়া আসিয়া বাঁচিলেন। কিন্তু বাড়িতেও তখন মৃদু গুঞ্জনে ওই আলোচনাই চলিতেছিল। বড় মেয়ে গালে হাত দিয়া ফিসফিস করিয়া বলিতেছিল, আর বড় বউ দুই চোখ বিস্ফারিত করিয়া শুনিতেছিল। মা জোরহাত করিয়া বলিলেন, তোমাদের পায়ে পড়ি মা, ও কথা আর খেটো না। ছি ছি রে, আমার কপাল। বড় বউ বলিল, আমরা চুপ করলে আর কি হবে মা, পাড়াপড়শি তো গা টেপাটেপি করছে। বড় মেয়ে বলিল, মেয়ে মানুষের যে রূপ থাকে তাকে এইটুকুন সাবধানে থাকতেও হয়, বাড়ির গিন্নিকেও সাবধানে রাখতে হয়। রামায়ণ পড়ো, মহাভারত পড়ো। বাধা দিয়া মা বলিলেন, দোহাই মা, চুপ কর, তোদের পায়ে ধরছি আমি। অমূল্য শুনলে আর রক্ষে থাকবে না। ছোট বধূটি তখন উপরে বিস্ময় বিস্ফারিত নেত্রে আয়নাখানার সম্মুখে দাঁড়াইয়া ভয়ে ঠকঠক করিয়া কাঁপিতেছিল। মিথ্যা তো নয়, দেবী প্রতিমার মুখে যে তাহারই মুখের প্রতিবিম্ব। মেয়ে মহলে সেই কথারই আলোচনা চলিতেছে। প্রতিচ্ছবি এত সুস্পষ্ট যে কাহারও চোখ এড়ায় নাই। দেবতার কাছে অপরাধ, মানুষের কাছে অপরাধ, অপরাধের বোঝা যমুনার মাথায় পাহাড়ের মতো চাপিয়া বসিয়াছে যে। তাহার উপর তাহার স্বামী। ভয়ে সে থরথর করিয়া কাঁপিয়া উঠিল। কিন্তু যমুনার ভাগ্য ভালো যে অমূল্য পূজার কয়দিন বাড়িমুখই হইল না। গ্রামে পূজা বাড়িগুলির বলিদানের খবরদারি করিতেই তাহার কাটিয়া গেল। বিজয় দশমীর দিন কিন্তু কথাটা অমূল্যর কানেও উঠিল। কানে উঠিল না, সে সেদিন স্বচক্ষে দেখিল। গ্রামেও সেদিন ওই আলোচনাটা এই ঢাকঢোলের বাদ্যের মতোই প্রবল হইয়া উঠিয়াছে। চাটুজ্জে বাড়ির বাউরি ঝি মাঝপথ হইতে ছুটিয়া আসিয়া বলিল, ওগো মা, দাদাবাবু আজ খেপে গিয়েছে, লাঠি নিয়ে সে যা করছে। বাড়ি শুদ্ধ শিহরিয়া উঠিলেন। সমস্ত বাড়িতে যেন একটা আতঙ্কের ছায়া নামিয়া আসিয়াছে। অমূল্যর এই কয়দিনের অনুপস্থিতিতে ও চৈতন্যহীনতার অবকাশে যমুনা খানিকটা সুস্থ হইয়াছিল, কিন্তু আজ আবার সেই আতঙ্কের আকস্মিক আগমন সম্ভাবনায় সে দিশাহারার মতো খুঁজিতেছিল পরিত্রাণের পথ। তাহার উপর সমস্ত গ্রামটা নাকি তাহার কথা লইয়াই মুখর। এ লজ্জা সে রাখিবে কোথায়? আপনার ঘরে সে লুকাইয়া গিয়া বসিল দুইটা বাক্সর আড়ালে। নিচে বাড়ির মধ্যে ওই আলোচনাই চলিতেছে। পাশের বাড়িতেও ওই একই কথা। খোলা জানলাটা দিয়ে যমুনা স্পষ্ট শুনিতে পাইল, ছি ছি ছি। কিছুক্ষণ পরই অমূল্য ফিরিল নাচিতে নাচিতে। অপ অপ, মা কই মা? প্রণাম। আচ্ছা বউ করেছো মা, ফার্স্ট ক্লাস। দুর্গা মায়ের মতো আমার বউয়ের মুখ, দুর্গাপতি মেয়ে। আই ছোট বউ, আই, কই ছোট বউ? কিন্তু কোথায় ছোট বউ? সমস্ত বাড়ির মধ্যে ছোট বউয়ের সন্ধান মিলিল না। সমস্ত রাত্রি অমূল্য পাগলের মতো চিৎকার করিয়া ফিরিল। পরদিন চণ্ডী মণ্ডপে পূজার খরচের জন্য রাজ্যের লোক আসিয়া জমিতেছিল। সকলেই বৃত্তি পাইবে। নানা বৃত্তি, কাপড়, পিলসুজ, ঘড়া, গামছা, পুজোর যত কিছু সামগ্রী, মায়ের নৈবেদ্য পর্যন্ত বিলি হইবে। কুমারীশও এই গ্রামের মুখেই আসিতেছিল। তাহার পাওনাও যে অনেক। পরনে তাহার নতুন লাল পেরে কোড়া কাপড়, গলায় কোড়া চাদর, বগলে ছাতা,
হাতে একটা পুটলিতে বাঁধা কয়টি মাটির পুতুল ও খেলনা। সে হনহন করিয়া গ্রামে প্রবেশ করিল। প্রতিমা বাহকেরা জল হইতে দেবী প্রতিমার খড়ের ঠাঁট তুলিয়া আনিয়া চণ্ডী মণ্ডপে নামাইয়া দিয়া বিদায়ের জন্য দাঁড়াইল। তাহারা চাহিল, মা, বিসর্জনের বিদেই আমাদের মুরকি নাড়ু। ঠিক এই সময়ে বাড়ির ঝিটা দেখিল বাড়ির খিড়কির ঘাটে যমুনার দেহ ভাসিতেছে। ছোট বউ, ছোট বউ, তাদের ছোট বউ। তাড়াতাড়ি ছোট বউকে তোলা হইল। বিবর্ণ সব দেহ। গতকাল তাহাকে কেহ খুঁজিয়া পায় নাই। কুমারীশ বাড়ির মধ্যে প্রবেশ করিতেছিল। সেও বজ্রাহতের মতো দাঁড়াইয়া গেল। কেহ আশা করে নাই ছোট বাবু অমূল্য আছাড় খাইয়া কাঁদিয়া পড়িল। কেন? প্রতিমা বিসর্জন, দুর্গা প্রতিমা। শুনছিলেন আজকের গল্প শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রতিমা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।